Conversations about the media in Bangladesh. And then on youth movement, on social business. আসসালামু আলাইকুম। হৃদয় বাংলাদেশ পেজ থেকে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আপনারা জানেন লন্ডনে চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এনআরবি ও কিছু গণমাধ্যমের সাথে তিনি আলাপচারিতা করেছেন। এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকাল 10:30টায়। তো ওই আলাপ আলোচনায় বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও তিনি দেন এবং তিনি মূল যে বক্তব্যটি ওখানে নিয়ে আসেন সেটি হচ্ছে যে নতুন বাংলাদেশ গড়তে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে তরুণদের উচ্ছ্বাসটাকে তিনি কাজে লাগাতে চান। নতুন প্রচুর ভোটার, আপনারা জানেন যে 15 বছর আওয়ামী সরকারের যে আমলে 15 বছরে যে গ্যাপ, এই গ্যাপটিতে নতুন ভোটাররা আসলে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। যাদের বয়স ওই সময় 15 ছিল, 15 বছর পর তাদের বয়স 30 হয়ে গিয়েছে। তারা ভোট কি, ভোটের ব্যবস্থাপনাটা কীরকম, কীভাবে ভোটিং হয়, ভোট দিতে হয়, সেই বিষয়টা থেকে তারা একটু বঞ্চিত ছিল। কারণ পূর্ববর্তী সরকার সেই ভোটের অধিকার থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জাতিকে বঞ্চিত করে রেখেছিল। মানুষ আসলে নতুন প্রজন্ম যারা, তখন তারা আসলে ভোটিং সিস্টেমটা কি এটা আসলে বুঝতেই পারছিল না। কারণ পুরো ভোটিং সিস্টেমটা ছিল পূর্ববর্তী সরকারের নিয়ন্ত্রণে। তারা যেভাবে চাইছে সেভাবে ভোট তারা তাদের ব্যালট বাক্স ভরেছে। তো এবারে তরুণদের একটা উচ্ছ্বাস আছে, তারা এবার একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে দেখতে চায়। তারা ভোটিংয়ের যে স্বাদ, সেই স্বাদটা গ্রহণ করতে চায়। সেটার উপর পরিপ্রেক্ষিতেই তিনি আসলে এই কথাটি বলেছেন যে পরবর্তী নির্বাচন শুধু একটি নিয়মিত ভোট গ্রহণ বা নতুন সরকার নির্বাচনের জন্য নয়, বরং এটি হবে একটি নতুন বাংলাদেশ গড়ার ভোট, যেখানে নতুনদের বা যেখানে আপনার তরুণদের স্বপ্ন ও দৃষ্টিভঙ্গি, যে দেশের নতুন তরুণ যারা আছে তাদের স্বপ্ন দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ভোট দেওয়ার প্রতি তরুণদের যে আগ্রহ তা নতুন বাংলাদেশ গড়তে কাজে লাগবে। আসলে এখনকার নতুন প্রজন্ম কিন্তু একটু ভিন্ন। তারা আপনি তো জানেন এখন এই শতাব্দীতে 2025-এ এখন মানুষ অনেক আপডেট। তাদের চিন্তাধারা, নতুন প্রজন্মদের ভাবনা চিন্তা অতি উন্নত। সেই তাদের চিন্তাধারাকে, তাদের ভাবনাকে কাজে লাগাতে চান ডক্টর ইউনূস। তিনি অবশ্যই জ্ঞানী মানুষ, তিনি বুঝেই এই কথাগুলো বলেন। তিনি বলেন, গত 17 বছরে যারা নতুন ভোটার হয়েছে তারা কেউ তাদের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাননি। ওই যেটা বললাম একটু আগে আপনাদের, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের এই উচ্ছ্বাসকে আমরা ব্যবহার করতে চাই। ভেরি গুড। নতুনরা আসুক, নতুনরা আসলে ভোট কি, নির্বাচন কি, এই বিষয়টা বুঝুক। আমাদের দেশে কিন্তু একটা নির্বাচনের আগে আমরা যখন আসলে এই নির্বাচনের বিষয়ে বা আমরা 90 দশকের কথাই বলি, এতটা উচ্ছ্বাস ছিল, এতটা আনন্দ ছিল প্রত্যেকের মনে, এতটা স্লোগানে মুখরিত ছিল পুরো বাংলাদেশ জুড়ে। স্লোগান দিত এক এক দলের পক্ষ হতে, মজার স্লোগান, মজার গানের তালে তালে, ওম মারে মা মার্কাটা কি, লাইক দ্যাট। তো এরকম নির্বাচন তো তারা আসলে দেখেনি। এই যে স্লোগান, এই যে আনন্দ, এই ভোট দিতে যাবে রিক্সা করে দল বেঁধে, প্রতিটি পরিবারকে দেখতাম যে ভোট দিতে যাচ্ছে, খুব আনন্দ। এটা ঢাকা শহরেই ছিল।
তো সেই আনন্দ থেকে তারা বঞ্চিত ছিল। তো এবার সেই স্বাদটা তারা গ্রহণ করুক, এটাই চাই। প্রধানত উপদেষ্টা জানান, পরবর্তী নির্বাচন শুধু একটি নিয়মিত ভোট গ্রহণ বা নতুন সরকার নির্বাচনের জন্য নয়, বরং এটি হবে একটি নতুন বাংলাদেশ গড়ার ভোট, এবং এটাই আমাদের প্রতিশ্রুতি। নতুন বাংলাদেশ গড়া আসলে 17 বছরে পুরো সিস্টেমটা যে একটা অবস্থায় চলে এসেছিল, এক নায়কতন্ত্র তো আপনারা জানেনই, তাদের নিয়ে নিজস্ব একটা সিস্টেমে তারা রাষ্ট্র পরিচালিত করেছে। তো সেখান থেকে বেরিয়ে আসে নতুন একটা বাংলাদেশ, এটাই আসলে আমাদেরও স্বপ্ন। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বহু কমিশন গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, তার সরকার শেষ পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনও গঠন করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে, হ্যাঁ, এটা একটা মানে সকলের ঐক্যমত একটা দিক থাকবে এখানে। তো ওই কমিশনও তারা গঠন করেছে। অধ্যাপক ইউনূস জানান, চূড়ান্ত লক্ষ্য হলো এইসব সংস্কার কমিশনের সুপারিশগুলোতে যা সব রাজনৈতিক দল সম্মত হবে। ওই যে সকলের যতগুলো রাজনৈতিক দল আছে সবারই অধিকার আছে নির্বাচনে তাদের পার্টিসিপেট করা। তো সকলের মতামত তারা নেবে, সকলের মতামত নিয়ে সব রাজনৈতিক দল সম্মত হবে একটি ইয়েতে, যে হ্যাঁ আমরা এই দিনে নির্বাচন চাচ্ছি, এটা চাচ্ছি, এভাবে চাচ্ছি। সব দল এক হয়ে যেটা বলবে একটি চুক্তি, এবং একটি চুক্তিতে স্বাক্ষরিত হবে, মানে স্বাক্ষর করবে। তিনি বলেন, আমরা একে জুলাই সনদ বলি। সবগুলো রাজনৈতিক দল একত্রিতভাবে সম্মত হবে এবং একটি চুক্তিতে স্বাক্ষর করবে, এটাকে বলা হয় জুলাই সনদ, মানে স্বাক্ষর। তো এটাকেই জুলাই সনদ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জুলাই মাসের জন্য অপেক্ষা করছি, এই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে এবং এর ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। চমৎকার কথা। তিনি আমরা এই জুলাই মাসের জন্য অপেক্ষা করছি, এবং সেই জুলাই মাসটা আসলেই 1 বছর হবে। জুলাই আগস্টে আপনারা জানেনই, জুলাই আগস্টে যে আন্দোলন, এরপরে যে স্বৈর শাসকের পতন হয়েছিল আগস্টের 5 তারিখে, পালিয়ে যেতে স্বৈর সরকারের প্রধান পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তো এরপর থেকে এই যে জুলাই মাস আসছে, জুলাই মাসে তারা এই এক বছর পূর্ণ হবে, এবং এই 1 বছর পূর্ণ উপলক্ষে এই জুলাই সনদটিকে সামনে নিয়ে আসবে আর তারা, এবং জাতির সামনে উপস্থাপন করা হবে, এবং এর ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, তাদের প্রধানত 3টি দায়িত্ব দেওয়া হয়েছিল: সংস্কার, জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং নির্বাচন আয়োজন। হ্যাঁ, প্রথমটাই ছিল প্রধান উপদেষ্টা, তাদের প্রধান দায়িত্বটা ছিল হলো সংস্কার করা। কারণ যে ভঙ্গুর অবস্থা রাষ্ট্রের ছিল, সেই রাষ্ট্রের যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটাকে সংস্কার করার প্রয়োজন ছিল। বিভিন্ন অনিয়ম ছিল, বিশৃঙ্খলা ছিল, এগুলো সংস্কার করার বিষয়টি ছিল প্রথমত। আর জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার, যারা জুলাই আগস্টে নির্বিচারে তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছিল, যারা নিহত হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের বিচার, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা বিচারের মাধ্যমে, সেটা ছিল দ্বিতীয়। এবং তৃতীয় ছিল সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত করা, নির্বাচন দেয়া। তো এই 3টি মূলত এই সরকারের দায়িত্ব ছিল। তো আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময়কালে অর্থনৈতিক সংকট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটি ছিল অত্যন্ত কঠিন সময়, যখন বিশ্ব নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশেও আলাদা ধরনের সংকটে ছিল। মারাত্মক সংকটেই ছিল, আসলে অর্থনৈতিক একটা সংকট ছিল। আপনারা জানেন, পূর্ববর্তী সরকার এই সংকট মোকাবেলার জন্য চায়নার কাছ থেকে ধার দেনা করতে চেয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি চায়না ওইরকমভাবে সাড়া দেয়নি, এবং সেই সময় আমাদের জিডিপির অবস্থাও খুব খারাপ ছিল, এবং আমাদের রিজার্ভের অবস্থা খুব খারাপ ছিল। এমন একটা অবস্থায় ডক্টর ইউনূস সাহেব আইসা নিজেও বিভাগে পড়েছিল, নিজেও বিভাগে পড়ে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন রাষ্ট্রে গিয়েছেন, তাদের সাথে ব্যবসায়িক লেনদেন করেছেন, এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসার জন্য উনি ফাইট করে যাচ্ছেন। এটা
কথা সত্য যে উনি এই জিনিসটাকে মোকাবেলা করা এত সহজ বিষয় ছিল না। আমরা ছিলাম অর্থনীতির শূন্য পর্যায়ে, বরং ঋণাত্মক পর্যায়ে, মানে ঋণগ্রস্ত। আমরা প্রত্যেকের মাথা পিছু একটা বিরাট অঙ্কের ঋণের বোঝা নিয়ে আমরা ঘুরছিলাম। আমাদের বিশাল দেনা পরিশোধ করতে হয়েছে, সেই দেনাটাও পরিশোধ করতে হয়েছে। কাতারেরটাও তো আপনারা জানেন, সব দেনা পরিশোধ করা হয়েছে কাতারের। স্বৈরাচার শেখ হাসিনার সময়কার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রস্তুত করা শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, বিতাড়িত সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। বিশ্বাস করা যায়? আমরা এমনি একটা দরিদ্র মানে দেশ, আমরা আমাদের এত বড় একটা জনগোষ্ঠীকে নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আমাদের জনশক্তি আছে, সেই শক্তিকে কাজে লাগাও আমরা যে বা বৈদেশিক মুদ্রা অর্জন করছে বিভিন্ন সেক্টর থেকে, এবং প্রবাসীরা যেভাবে রেমিটেন্স যোদ্ধারা যেভাবে দেশের জন্য কাজ করে, মানে কষ্টার্জিত উপার্জন দেশে পাঠাচ্ছে, যান প্রাণ দিয়ে কাজ করে তারা দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, সেই টাকাই তারা $234 বিলিয়ন বিদেশে পাচার করে দিয়েছে। নিজের দেশে টাকা আরেক জায়গায় পাচার করে, সেটাকে ভোগও করতে পারে না। তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য এবং ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গিয়েছিল। দেশের অর্থনৈতিক পতনের হাত থেকে রক্ষা করতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে এই যে প্রবাসী বাংলাদেশিদের প্রধান উপদেষ্টা বলেন, রেমিটেন্স প্রবাহ বেড়েছে এবং আজ আমাদের পেমেন্ট অফ ব্যালেন্স, পুরো ব্যালেন্স আর কি পুরোপুরি পাল্টে গেছে। তার সরকার প্রতি বৈশ্বিক সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, সকল দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে, এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তো মূল বিষয় যেটি হচ্ছে যে অর্থনৈতিক যে মন্দা অবস্থা, এই মন্দা অবস্থাকে কাটিয়ে এসে একটা ভালো মোটামুটি একটা স্টেবিলিটির মধ্যে চলে এসছে বাংলাদেশ। আর এর জন্য ইউনূস সাহেবকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, এবং এটা সবাই করছেও। এখন শুধু এখন বাংলাদেশের মানুষের কাছে শুধু একটাই দাবি, সেটা হচ্ছে সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, এবং যারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরও বিচার আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যারা পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন কুকীর্তি করেছে, বিভিন্ন লোপাট করেছে, তাদের বিষয় অন্তর্বর্তী সরকার বড় কঠিন পদক্ষেপ নিয়েছেন, এবং তাদেরকে বিচারিক আওতায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু জনগণ যেটা এখন ডিমান্ড, বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় দল বর্তমানে যেটি বিএনপি, তাদের ডিমান্ড হচ্ছে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া হবে। এখন দেখা যাক, আগামী 13ই জুন সকালে 8টা বা 8:30টার দিকে আনুমানিক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি ব্রিটেনে অবস্থান করছেন, তিনি তার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে আলাপ আলোচনার পরে বোঝা যাবে আসলে নির্বাচন প্রক্রিয়া কত দূর এগিয়েছে এবং নির্বাচন কবে নাগাদ দিবে, এই বিষয়টি তখন আমরা আসলে শিওর হব, নিশ্চিত হব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি।